আমি সামনে চলে যাই। ইমবেডেড কোয়েশ্চেন, আমার এই বিষয়গুলো পড়াতে খুব মজা লাগে। কারণ হলো ইমবেডেড কোয়েশ্চেন, তারপর হলো প্যারালিজম, তারপর যদি বলি আমি ইনভার্সন, তারপর কন্ডিশনাল সেন্টেন্স, এই চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট। আপনি দেখা যায় ন্যারেশনের 30 পৃষ্ঠা পরে আপনি একটা প্রশ্ন পাবেন, আর এখানে এগুলো 1-2 পৃষ্ঠার মানে আলোচনা, বাট এখান থেকে একটা একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। সো এগুলো একটু আমরা জোর দিব। এগুলো হলো একটু পিন পয়েন্ট হিরোর থেকে শুরু করে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই জায়গাগুলোতে খুব বেশি কাজে দেয়। এবং একটু আমি বলি যে এখান থেকে প্রশ্ন আসে, ব্যাংকে বা যে কোনো বিসিএস এর প্রশ্ন আসে। ইমবেডেড কোয়েশ্চেন হলে এমন কোয়েশ্চেন যেটা দেখতে কোয়েশ্চেন মানে মনে হয়, বাট অর্থটা আপনাকে একটা কোয়েশ্চেন কোয়েশ্চেন ভাইব দিবে, বাট স্ট্রাকচারটা কোয়েশ্চেনের না। ঠিক আছে, যেটা মূলত ইমবেডেড কোয়েশ্চেনটা অর্থগত ভাবে মনে হয়, বাট এটা স্ট্রাকচারটা আপনি কখনোই আপনি করতে পারবেন না, কোয়েশ্চেনের ফরম্যাটে নিতে পারবেন না। সো ইমবেডেড তো বোঝেন কোনো কিছুর সাথে সংযুক্ত, আবদ্ধ। হ্যাঁ, ইমবেড থেকে ইমবেডেড হলো। তো এমবেডেড এখানে অ্যাডজেক্টিভ, কোশ্চেনটা হলো এখানে নাউন। এমবেডেড কোশ্চেনটা করা হয় ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। এখন যেহেতু আমি জানি, আমি প্রথমেই বলে নিচ্ছি যে এমন কোশ্চেন যেটা বাক্যের মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, বাক্যের মাঝখানে থাকবে। এখন এখানে আমি প্র্যাকটিসে গেলে মনে হয় আমি মনে মনে যেই এক্সাম্পল খুঁজছি, আমি জানি না এরকম কোন এক্সাম্পল এখানে পাই কিনা। তো এখানে একটা অংশ থাকবে, যদি এখানে কমা না থাকে, একটা কমা খেয়াল করবেন আপনি যখন ইমবেডেড, এটা আমি কোনো বইতে পাই না, এটা আমার আইকিউ থেকে আমি বলছি। আমি একটা এক্সাম্পলে যাই, দেখেন উই ডোন্ট নো, এখানে কিন্তু কমা নাই। সো যখন কমা দেখবেন তখন কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন, কারণ কমা মানে হলো এই অংশটা পরে ছিল, এই অংশটা কমা দিয়ে আগে আনা হয়েছে। যখন দেখি যে কোনো ক্লজ মাঝখানে কমা দেয়, তখন একটু ডিফারেন্ট চিন্তা করতে হয় যে প্রথম অংশটা পরে ছিল, কিন্তু কমা দিয়ে বাক্য সৌন্দর্য কিংবা অর্থ বা কিংবা গুরুত্বের জন্য অনেক সময় আগে আনা হয়। সো ওইটা আমরা একটু চিন্তা ভাবনা করবো ওই ধরনের এক্সাম্পল যদি থাকে। বা স্বাভাবিকভাবে মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড আসলো, সো আমি ধরেই নিব এটা প্রশ্নবোধক বাক্য না, এবং সেইভাবে আমি সেই স্ট্রাকচারে ফেলতে পারবো না। তো তখন স্বাভাবিক স্ট্রাকচার ফলো হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। একটা ক্লজ আমরা যখন সেন্টেন্স পড়েছিলাম সেখানে ক্লজ বা ফ্রেজ পড়েছিলাম, তো ক্লজের স্বাভাবিক স্ট্রাকচার সেভাবে আমরা করবো। এবং দ্বিতীয় বিষয় হলো, আরেকটা জিনিস আগে আমি বলে যাই, এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন নেই। কারণ হলো এই অংশটা প্রশ্নবোধক না। যদি এই অংশটা প্রশ্নবোধক হতো তবে এখানে প্রশ্নবোধক হতো। তো শেষের আমি কোন কি বলে এটাকে, বাক্যের সেন্টেন্স এন্ডিং এ কি ব্যবহার করব, এটা কি ফুল স্টপ ব্যবহার করব, নাকি সাইন অফ এক্সক্লামেশন ব্যবহার করব, নাকি ইন্টারজেকশন ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে ফার্স্ট ক্লজটার উপরে। সো এই দুইটা জিনিস খেয়াল করবেন। এই যে এখানে লেখা আছে শেষে ফুল স্টপ হবে, কিন্তু যদি পুরো বাক্য প্রশ্ন হয়, যেমন এই যে ডিড ইউ নো, এখানে এই অংশটা প্রশ্নবোধক, তাই প্রশ্ন হয়েছে। তারপর দেখেন এখানে ইমবেডেড কোয়েশ্চেন ওয়্যার, আমার এখানে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর সাবজেক্ট, তারপর প্লাস ভার্ব হয়ে গেল। আচ্ছা, এখানে এখানে একটু এক্সট্রা একটা ইনফরমেশন দিয়েছে যে অনেক সময় আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার না করে আমরা ইফ এবং ওয়েদার দিয়ে করতে পারি। সেটা ওই যে আমরা ট্রান্সফরমেশন করেছিলাম সেখানে, হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকে সেখানে ইয়েস নো কোশ্চেন হলে আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে করি। সো তাছাড়া ইফ তো আমরা জানি এটা একটা ক্লোজ মার্ক আছে, এখানে তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব আসবে, সেইটাই ফলো করবে। সিম্বারেট কোশ্চেনটা ছোট টপিক, বাট একটু খেয়াল করে আনসার করতে হয়। এবং আমি দেখলাম মোটামুটি বেশ কয়েকটা পরীক্ষায় এসছে, সর্বশেষ 18 সালে আসছে। আমি যদি হ্যাঁ 18 সালেই দেখা যাচ্ছে। তো এখন যদি আবার দেয়, আর বিশেষ করে পিন পয়েন্ট হিরো বা দ্য কারেক্ট সেন্টেন্স একটু খেয়াল করবেন। উই ডোন্ট নো হু, তাহলে ডিড এটা আগে চলে আসছে, এটা হবে না। দ্য থিপ সাবজেক্ট এটা আগে আসবে, তারপরে মেড জাস্ট ভার্ব বলবে পাস্ট টেন্স। এখানে একটাতেই এটাতে ডিড মেক চলে আসছে, এটা ভুল। ডাজ মেক চলে আসছে, এটাও ভুল। হাউ ওয়াজ, এখানে আবার ওয়াজ আবার মেড আসছে, এটা হবে না। হাউ দ্য থিপ মেড, সাবজেক্ট প্লাস ভার্ব। একদম সিম্পল চিন্তা করবেন, বাক্যের মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে কি হবে না ডিপেন্ড করবে প্রথম ক্লজটা প্রশ্নবোধক কিনা। তারপর দেখেন ক্যান ইউ টেল মি ওয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, আপনার কাছে যদি মনে হয় যে এই প্রশ্নটা এটার জন্য না, এই প্রশ্নটা হলো মূলত ক্যান ইউ টেল মি এই অংশটার জন্য। সো ওয়ার পরে ইউ হবে, ডিডটা পরে চলে যাবে। অথবা স্পোক, আপনি স্পিক থেকে স্পোক বলতে পারেন। অথবা যদি নেগেটিভ করেন তাহলে ডিডন্ট হবে, ডিডন্ট স্পিক। সো আমরা ওয়াই দেখলাম, ডিড চলে এসে এটা বাদ, দ্যাট এটা দরকার, দুইটা ক্লজ মার্কার হয়ে গেছে, এটা বাদ। ওয়াই ডিড ইউ এটাও হবে না, ওয়াই ইউ ডিড নট স্পিক, হ্যাঁ নেগেটিভ করছে তাই আমরা অক্সিলারি ভার্ব আনছি। ডাব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব। সিম্বেডেড কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার। আমি আরেকটা এক্সাম্পল আছে এখানে দেখি। আই উইশ ইউ টেল মি হু। আচ্ছা, আমি আশা করি তুমি বলবে কে আমাদের নেক্সট ডোর, নেক্সট মানে প্রতিবেশী, আমাদের সামনের বাসায় কে বসবাস করে। সো এখানে হু কিন্তু নিজেই সাবজেক্ট হতে পারে, এখন আপনি আলাদা সাবজেক্ট আনার দরকার হবে না। এখন আপনি হু ইজ বিং লিভড এটা প্যাসিভ ভয়েস এখানে করার কোনো দরকারই নেই, কারণ এটা অ্যাক্টিভ, যে মানে বসবাস করছে।
হু ডাজ লিভ এটা দরকার নাই, এটা আপনি কেন অক্সিলারি ভার্ব আনবেন, আপনি হু লিভস বলবেন সরাসরি। তাহলে হু লিভস নেক্সট ডোর, আর হু ওয়াজ লিভিং এটা পাস্ট টেন্স। আচ্ছা, এটা পাস্ট টেন্স কেন আনবেন, এটা টেন্সের দিকে তাকান। আই উইশ, উইশের কারণে উড হইছে, মূলত এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম কে ইঙ্গিত করছে, তাই এখানে পাস্ট টেন্স ব্যবহার করার কোনো দরকার নাই। হু লিভস নেক্সট ডোর, কে আমাদের, এটা কাইন্ড অফ সে তো অনেকদিন ধরেই বসবাস করছে, আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবেন। তা আশা করি এমবেডেড কোয়েশ্চেন মোটামুটি ব্যাংকের গুলো শেষ হলো, বাট আমি মানে আমার কথা থাকলো যে আপনি এমবেডেড কোয়েশ্চেনটা অবশ্যই আপনি মাস্টার বই হোক অথবা আপনার যদি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থাকে, এমবেডেড কোয়েশ্চেনটা আজকেই দেখবেন আধা ঘন্টায় শেষ, আপনি খুব সহজেই পারবেন।